নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন মিথুন রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। আপনারা জানেন যে গত 29শে মার্চ শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। আর এই মীন রাশি হলো আপনার দশম ঘর, যার ফলে মিথুন রাশির জীবনে তার প্রভাব বেশ লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এই প্রভাব বেশিরভাগই ইতিবাচক, কারণ না তো এই মুহূর্তে আপনার রাশিতে সাড়ে সাথী চলছে আর না তো ঢাইয়া। একই সাথে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার দ্বাদশ ঘরে, আপনার চতুর্থ ঘরে এবং আপনার সপ্তম ঘরে। শুধু শনিদেব নন, চারটি বড় গোচর ইতিমধ্যেই হয়ে গেছে, যেগুলি হলো শনিদেবের গোচর, দেবগুরু বৃহস্পতির গোচর এবং রাহু কেতুর গোচর। আর এই চারটি গোচরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর, কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে প্রবেশ করেছেন, অর্থাৎ মিথুন রাশিতে। এবং একই সাথে দেবগুরুর দৃষ্টি রয়েছে আপনার সপ্তম ঘরে, আপনার পঞ্চম ঘরে এবং আপনার নবম ঘরে। তাই আপনার রাশিতে দেবগুরুর অবস্থান এবং দৃষ্টি কতটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না শুনলে আপনি জানতে পারবেন না। আর এই গোচরগুলি প্রত্যেকটি বড় বড় গোচরের মধ্যে পড়ে, যেহেতু শনিদেব এক একটি রাশিতেই প্রায় 2.5 বছর করে অবস্থান করেন, দেবগুরু বৃহস্পতি প্রায় 1 বছর করে অবস্থান করেন, আর এক একটি রাশিতে রাহু কেতুর অবস্থান হয় প্রায় 1.5 বছর করে। তো আজকে আমরা এই প্রতিবেদনে এই 4টি বড় গোচর নিয়েই আলোচনা করব মূলত। একই সাথে আমরা এই গ্রহগুলির দৃষ্টি পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে আগামী দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা ঠিক কেমন কাটতে চলেছে। কারণ গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন, সেটা আপনার জীবনের কোনো না কোনো একটি দিককে প্রতিনিধিত্ব করছে। আবার গ্রহের দৃষ্টি যেখানেই পড়ুক না কেন, সেই ঘরও কিন্তু আপনার জীবনের কোনো না কোনো একটি দিককে প্রতিনিধিত্ব করছে। একই সাথে আজ আপনারা আপনাদের অধিপতি বুধের গোচর এবং তার দৃষ্টি সম্পর্কে জানবেন। তাহলে এই সমস্ত গ্রহের অবস্থান, দৃষ্টি, প্রেক্ষা, এই সমস্ত কিছু পর্যালোচনা করতে হবে। একই সাথে আপনার জন্য এই প্রতিবেদনের শেষে থাকছে একটি উপায়, যাতে আপনার জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। যদি আপনি এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যিনি খুব কম সময়ের মধ্যে এই প্রতিবেদনটিকে শুনতে চাইছেন, তাহলে সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। অবশ্যই আমরা আপনার সময়ের সম্মান করি। আপনি চাইলেই ভিডিওটিকে একটু একটু করে শুনতে পারেন, কিন্তু শুনতে তো আপনাকে পুরোটাই হবে, কারণ গোচরটাই বড় হয়েছে। 4টি বড় গোচরের অবস্থান, দৃষ্টি, এই সমস্ত কিছু পর্যালোচনা আজ আমরা করব। তাই ভিডিওটা কিন্তু কোনোভাবেই ছোট করা যাচ্ছে না। একটা কথা খেয়াল রাখবেন যে সময়কে দেখতে যত বেশি বড় লাগে, সময় কিন্তু তত বেশি বড় নয়। তাই কথাতেই আছে, সময় কিন্তু নদীর স্রোতের মতোই এগিয়ে যায়। আর এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র কোনো গ্রহগোচরের পূর্বাভাস নয়, এটা আপনার মনের কথা, আপনার আত্মার কথা। আপনি যে কোনো নক্ষত্রে জাতক জাতিকা হন না কেন, এই ভিডিওটি আপনার জন্য। তবে এই প্রতিবেদন শুরু করার আগে সর্বপ্রথম আমরা জেনে নিই বর্তমান গ্রহস্থিতিটা কি আছে। এই মুহূর্তে আপনি মে মাসের 25 তারিখের চার্ট দেখছেন, যেখানে সূর্যের অবস্থান রয়েছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, চন্দ্রের অবস্থান মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। আপনারা জানেন যে চন্দ্রদেব প্রতি 2.5 দিন পরপর রাশি পরিবর্তন করেন। তা আপনি যেদিন দেখছেন হয়তো হতে পারে সেদিন চন্দ্র অন্য কোনো রাশিতে বিরাজমান। তাছাড়া মঙ্গলের অবস্থান রয়েছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, বুধের অবস্থান রয়েছে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে আপনার রাশি মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে মীন রাশিতে রেবতী নক্ষত্রে, শনিদেবের অবস্থান রয়েছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহুর অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শ্রোতা বন্ধুরা, জীবনের প্রতিটি উত্তরণের পেছনে থাকে এক অদৃশ্য শক্তির নির্দেশ, আর সেই শক্তির নামই হলো শনিদেব। গত 29শে মার্চ শনিদেব প্রবেশ করেছেন মীন রাশিতে, অর্থাৎ মিথুন রাশির দশম ঘরে। এবং এটি এমন এক মুহূর্ত যেখানে সময় নিজেই আপনার সঙ্গে কাজ করবে। দশম ঘরে শনি মানে কর্মজীবনে স্থায়িত্বের সূচনা। কখনো কখনো সময় নিজেই এক রহস্য হয়ে দাঁড়ায় আমাদের সামনে। অভিজ্ঞতা বলে, জীবন যখন স্তব্ধ, ঠিক তখনই মহাকাল কিছু না কিছু ঘটিয়ে দেন। আজ আমরা বলছি সেই ঘটনার কথা, যখন শনিদেব প্রবেশ করেছেন মীন রাশিতে, অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকার দশম ঘরে। শনি বললে অনেকে ভয় পান, কিন্তু শনি মানে এক সুশৃঙ্খল ব্রহ্মাণ্ডের ভেতরে আপনার জীবনে ঠিক পথটি খুঁজে পাওয়ার অলৌকিক আয়োজন। দশম ঘর হলো কর্মক্ষেত্রের ঘর। সম্মান, দায়িত্ব, খ্যাতি, এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হলো দশম ঘর। এবং শনি এই ঘরে মানেই মহাকাল নিজ হাতে আপনার জন্য এক স্থায়ী সাফল্যের নীল নকশা এঁকে ফেলেছেন।
এই সময় আপনি হঠাৎ করে উপলব্ধি করতে পারেন আপনার চারপাশে যেন এক অদৃশ্য ছায়া ঘোরাফেরা করছে, যা আপনাকে প্রতিটি ভুল থেকে দূরে রাখছে, প্রতিটি সিদ্ধান্ত এক অজানা আত্মবিশ্বাস দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো দেখতে পারেন আপনি এখন আর আগের মতো এলোমেলো নন। মনে হবে সময়ের মূল্য যেন এবারে আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন। একটা গভীর তাড়না কাজ করছে কিছু করে দেখানোর। এটাই শনিদেবের অলৌকিক স্পর্শ। তিনি কাউকে জোর করেন না, বরং সময়ের মধ্যেই এমন কিছু ঘটান যাতে আপনি নিজের দায়িত্ব নিজেই বুঝে ফেলেন। যদি আপনি কর্মজীবনে থেমে গেছেন, বারবার চেষ্টা করেও ফল পাননি, এই সময়টিই হবে সেই অদৃশ্য সিঁড়ি যেটা আপনাকে তুলে নিয়ে যাবে এমন এক উচ্চতায় যেখানে আপনি কল্পনাও করতে পারেননি। কর্মক্ষেত্রে হয়তো শুরুতে কিছু পরীক্ষা হবে, কিন্তু যদি আপনি ধৈর্য রাখেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিদিন একটু একটু করে করেন, তাহলে শনিদেব নিজেই একজন অদৃশ্য সহকর্মীর মতো আপনার পাশে থাকবেন প্রতিটি পদক্ষেপে। কখনো কখনো হয়তো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়তে পারেন। ঠিক তখনই মনে হবে যেন আপনাকে ভেতর থেকে বলে উঠল, এটা সঠিক পথ, এটা ভুল পথ। আর এটাই সেই অলৌকিক সহায়তা যা শুধু শনিদেব দশম ঘরে থাকলেই অনুভব করা যায়। আরও একটি আশ্চর্য বিষয় হলো, আপনার সমাজে অবস্থান বদলে যাবে। যারা আপনাকে আগে চিনত না, অবহেলা করত, তারা এখন আপনার কাজ দেখে নিজের থেকে এগিয়ে আসবে। আপনি যেভাবে দায়িত্ব পালন করবেন, যেভাবে নীরবে নিজের কাজ করে যাবেন, তা যেন ধীরে ধীরে এক দেব সম পবিত্রতা ছড়িয়ে দেবে আপনার কর্মে। এই সময় আপনি যদি নিজের নৈতিকতা বজায় রেখে ধৈর্য, পরিশ্রম ও নম্রতা দিয়ে এগিয়ে যান, তাহলে শনিদেব নিজেই আপনাকে সমাজের উপর তোলার জন্য তৈরি করবেন। এবং আপনি নিজেই একদিন বিস্ময় নিয়ে ভাববেন, কি করে এমন অলৌকিকভাবে সব বদলে গেল। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্ত থেকে প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি সুযোগ ধরে রাখুন, কারণ আপনার ভেতরে এখন শনিদেব নিজেই কর্মরূপে কাজ করছেন। আপনার জ্ঞান, অভিজ্ঞতা, দায়িত্ববোধ সব কিছু দিয়েই আপনি নিজেকে গড়বেন। আর সেই গড়ার ছাঁচটা কেউ চোখে দেখতে না পারলেও মহাকাল ঠিকই দেখছেন, বুঝছেন এবং আশীর্বাদও দিচ্ছেন। শনি মানে সময়ের প্রকৌশলী, যিনি আপনাকে গড়েন, সময়ের সাথে আপনাকে আপনার শান্তির ঠিকানায় পৌঁছে দেন। শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার দ্বাদশতম ঘরে। বিদেশ, যোগাযোগ, আন্তর্জাতিক সংযোগ কিংবা কোনো আধ্যাত্মিক জগতে প্রবেশ। এই সময় আপনি নিজের অন্তর্দৃষ্টি খুঁজে পাবেন। শনিদেবের কৃপায় আপনার ব্যয়ও হতে পারে বিনিয়োগে রূপান্তরিত। যদি আপনি লক্ষ্য ঠিক রেখে এগোতে পারেন, এখন সময় এসেছে আত্মমগ্নতা আর অন্তর্জ্ঞানের মধ্যে দিয়ে নিজের নতুন দিগন্ত খোলার। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে। পারিবারিক দায়িত্ব আসবে, হ্যাঁ, কিন্তু এর মধ্যেই তৈরি হবে এক নতুন ভিতরকার শক্তি। আপনার ঘর হোক বা মনের ঘর, উভয়ই হবে কিন্তু পরিপাটি, গোছানো এবং শৃঙ্খলাবদ্ধ। মাতৃস্থানীয় তরফ থেকে আশীর্বাদ, সংসারের শান্তি, ঘরের শান্তি, এই সবই ধীরে ধীরে গঠিত হবে আপনার হাতে। বাসস্থান সংক্রান্ত কোনো কাজ এই সময় ফলপ্রসূ হতে পারে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার সপ্তম ঘরে। সম্পর্কে আসবে দৃঢ়তা ও বাস্তবতা। যারা বিবাহিত, তাদের সম্পর্ক এখন আরও পরিণত হবে। যারা একা রয়েছেন, তাদের জন্য এটা এমন এক সময় যখন জীবনে এমন একজন আসতে পারেন যিনি শুধু প্রেম নয়, বরং জীবনসঙ্গী হিসাবেই পাশে থাকবেন। ব্যবসায়িক দিক থেকেও এটা এক অসাধারণ সময়, যেখানে সঠিক অংশীদারিত্ব আপনাকে এনে দিতে পারে স্থায়ী লাভ। উপসংহারে যদি বলতে হয়, শনিদেবের কৃপা এক দীর্ঘস্থায়ী আশীর্বাদের মতো। শনিদেব মানেই পরীক্ষা নয়, শনি মানেই প্রস্তুতি, আর প্রস্তুতির পরেই তো আসে পুরস্কার। এখন আপনার জীবনে যে অধ্যায় শুরু হচ্ছে, তা হয়তো ধীর গতিতে এগোবে, কিন্তু প্রতিটি ধাপে থাকবে শক্ত ভিত। এখন আপনি যা গড়বেন তা শুধু আজকের জন্য নয়, বরং আগামী 7 থেকে 10 বছর পর্যন্ত ফল দেবে। তাই ভয় নয়, এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সাথে, কারণ শনিদেব এখন আপনার কাঁধে হাত রেখেছেন। যেখানে শনি, সেখানেই সময়, আর যেখানে সময়, সেখানেই দায়িত্ব। এই সময় আপনার, শুধু সৎ থাকুন, স্থির থাকুন। শ্রোতা বন্ধুরা, গত 15 মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আপনার আত্মার কেন্দ্রে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করেন। তখন শুধু বাইরের জীবন নয়, আপনার অস্তিত্ব রূপান্তরের পথে হাঁটতে শুরু করে। এ যেন জীবননাট্যের এক নতুন অঙ্কের সূচনা। আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। এক প্রকার দ্যুতি, যেটি কেবল সৌন্দর্যে নয়, আপনার আচরণে, আপনার শব্দে, আপনার উপস্থিতিতে প্রতিফলিত হবে। আপনি কথা বললে মানুষ শুনবে, আপনি হাঁটলে পথ দেখাবে অন্যরা।
এ হলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, যে আশীর্বাদ জন্ম দেয় অন্তরের জ্ঞান, উদারতা আর নেতৃত্বের ক্ষমতা। একই সঙ্গে শিক্ষা ও জ্ঞানের দিক থেকে এ সময় আপনার চিন্তা হবে গভীর, আপনার মেধা হবে প্রখর। আপনি যাই শিখবেন সেটা শুধু নিজের জন্য নয়, দ্বীপ হয়ে অন্যদের পথ দেখাতেও পারবেন। আপনার মধ্যে গড়ে উঠবে এক ধর্মীয় ও দার্শনিক অনুভব, যা আপনাকে দৈনন্দিন সমস্যার মাঝেও শান্ত, স্থির ও জ্ঞানে উজ্জ্বল রাখবে। এই সময় গুরুতুল্য ব্যক্তির সংস্পর্শে আসবেন। হয়তো এমন কারোর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমনকি এই সময় কোনো পিতৃস্থানীয় ব্যক্তির সান্নিধ্য ও আশীর্বাদ পাওয়াও সম্ভব। একই সাথে অর্থ ও সুযোগের দিক থেকে বলতে গেলে দেবগুরু বৃহস্পতির অবস্থান এমন এক সময়কে নির্দেশ করে যখন আপনি ভাগ্যের নতুন দরজা খুলতে পারেন। কোনো এক সুযোগ অদৃশ্যভাবে আপনার দিকে এগিয়ে আসবে। হয়তো কোনো নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন সংযোগ, যা আপনার আর্থিক দিক বদলে দিতে পারে। একই সাথে আত্মবিশ্বাস ও লক্ষ্যে অবিচলতা। এই সময়ে আপনি ঠিক বুঝে যাবেন কি করতে হবে। যে সংকোচ, যে দ্বিধা আগে আপনাকে আটকে রেখেছিল, দেবগুরু বৃহস্পতি তার উপরে আলোর মতো এসে পড়বে। আপনি কঠোর পরিশ্রমে ভয় না পেয়ে এগিয়ে যাবেন, আর সেই আত্মবিশ্বাসী হবে আপনার সবচাইতে বড় পুঁজি। এই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনের ভিতরে আলো জ্বালাবেন, যে আলো আপনাকে শুধু সফলই নয়, একজন অনুপ্রেরণাদায়ক মানুষ করে তুলবে। এই সময় নিজের স্বপ্নকে ছোট ভাববেন না, কারণ এখন আপনার স্বপ্নে দেবতার স্পর্শ আছে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। যখন দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে এসে সপ্তম ঘরে দৃষ্টি দেন, তখন সম্পর্ক কেবল আবেগ বা প্রয়োজনের জায়গায় আটকে থাকে না, তখন তা হয়ে ওঠে আত্মিক বন্ধন, এক পবিত্র স্পর্শ যা শুধু হাত ধরার নয়, আত্মাকে জড়িয়ে রাখার। এ সময় এমন কাউকে কাছে টেনে আনবে জীবন, যে আপনার হৃদয়ে ভাষা না বলেও বুঝবে, যার উপস্থিতি হবে শান্তির মতো, যেন বহু জন্মের চেনা কেউ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। আর সেই সম্পর্কগুলো যেগুলো ছিল কেবল ক্লান্তি আর ভ্রান্তির, যেগুলো আপনাকে টেনে ধরেছিল নিচের দিকে, তারা একে একে হারিয়ে যাবে বিনা দ্বন্দ্বে, বিনা বিতর্কে। এটা কোনো বিচ্ছেদ নয়, এ এক অলৌকিক পরিশোধন, যেখানে সম্পর্কের আবরণ খুলে পড়ে যায় আর প্রকাশ পায় শুদ্ধ ভালোবাসা, সম্মান ও পারস্পরিক আত্মবিশ্বাস। এখন আপনি যাকে ডাকবেন সে শুধুই সাড়া দেবে না, সে আপনাকে এগিয়ে নিতে চাইবে। এই সময় সম্পর্ক আপনার শক্তি হবে, ভরসা হবে, এমনকি ভবিষ্যতের পথ চলায় এক আশীর্বাদ হয়ে উঠবে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। মনের সৃষ্টিশীলতায় এক অলৌকিক জাগরণ। শ্রোতা বন্ধুরা, পঞ্চম ঘর মানে হৃদয়ের রং, কল্পনার উড়ান, প্রেমের কাব্য, সন্তানের আশীর্বাদ। আর সেই ঘরেই এখন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ দৃষ্টি। এমন এক সময় আসছে যখন আপনার ভেতরের ঘুমিয়ে থাকা প্রতিভা নিজেই আপনাকে ডেকে বলবে, আমি প্রস্তুত, এবার আমাকে প্রকাশ করো। আপনি যা কোনোদিন ভাবেননি, মনে হবে এই তো আমিও পারি। চিত্র, সঙ্গীত, লেখা, অভিনয়, নাকি শুধু জীবনকে এক নতুন শিল্পে রূপ দেওয়া, যাই হোক, সেই সৃষ্টি হবে অজান্তেই আশীর্বাদ পুষ্ট। এই সময় প্রেমে আসবে দীপ্তি, শুধু রোমান্টিকতা নয়, এক বন্ধনের অনুভব, যেখানে হৃদয় বলবে এটাই সত্যি, এটাই আমার ঠিকানা। সন্তান সুখও ধীরে ধীরে হয়ে উঠবে আশ্বাসের মতো। যারা সন্তান চান তারা আশীর্বাদ পাবেন। এই সময় সন্তান পরিকল্পনা খুবই শুভ। যারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা খুঁজে পাবেন আশার আলো। আর শিক্ষার পথ যেখানে বারবার বাধা পেয়েছেন, সেই পথেই এবারে হবে প্রবাহ, এক অলৌকিক গতি, এক আকাশ ছোঁয়া উদ্যম। এখন আপনার মনে যা উদয় হবে তার কেবল কল্পনা নয়, তা হতে চলেছে ভবিষ্যতের ভিত্তি। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে। আশীর্বাদের চূড়া, জীবনের গভীর দিগন্তে এক দেবীয় পরিকল্পনা। জীবনে এমন কিছু সময় আসে যখন প্রতিটি পদক্ষেপ যেন আগের থেকে স্থির করা ছিল, যেন কারো অলক্ষ্য হাত আমাদের পথ তৈরি করে রাখে। এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক তেমনই এক সময় এসেছে। দেবগুরু বৃহস্পতি এখন তার তেজস্বী দৃষ্টি ফেলেছেন নবম ঘরে, ধর্ম, উচ্চ জ্ঞান ও ভাগ্যের ঘরে। এটা কেবল শুভ নয়, এটা এক দৈবীয় নির্দেশনা। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, স্কলারশিপ, গুরুজনের সাক্ষাৎ, সব কিছুর পেছনে যেন এক অদৃশ্য সূক্ষ্ম সুতো কাজ করছে। জীবনের ছকে যা এতদিন খুঁজে পাননি, এখন হঠাৎই তা খোলসা হয়ে উঠবে। একই সাথে ধর্মীয় অনুভব, মানসিক শান্তি আর অন্তর্জ্ঞান সব একসাথে আপনার জীবনে প্রবাহিত হবে। আপনি যদি শুধু একবার নিজের মনের ভেতরে শান্ত কণ্ঠস্বরটাকে শুনতে পারেন,
তাহলে দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে এমন এক সিদ্ধান্তের পথে এগিয়ে দিচ্ছেন যা আপনার পুরো ভবিষ্যৎটাই বদলে দিতে পারে। এটা সেই সময় যখন আপনাকে শুধু জানতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, তাহলেই পথ খুলে যাবে। তাই শ্রোতা বন্ধুরা, এটা শুধু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নয়, অবস্থান নয়, এক দৈবীয় বার্তা। আপনার বিশ্বাসী হবে আপনার ভবিষ্যৎ। একই সাথে রাহু গত 18 মে আপনার নবম ঘরে প্রবেশ করেছে, আর এই নবম ঘরকে বলা হয় ভাগ্যের ঘর। আপনার নবম ঘরটি পড়ে কুম্ভ রাশিতে। রাহু এখানে যেন এক অদৃশ্য পথপ্রদর্শক। সে হয়তো ধোঁয়ার মতো আবরণ তৈরি করে, কিন্তু তার মধ্যেই আপনাকে দেখায় সত্য, সেই সত্য যা পরীক্ষার মধ্য দিয়ে অর্জিত হয়। এই সময় আপনি ধর্ম, দর্শন এবং আত্মিক অনুসন্ধানে আকৃষ্ট হতে পারেন। শুধুই বিশ্বাস নয়, বিশ্বাসের পেছনের যুক্তি, ইতিহাস, সংস্কৃতি সব কিছু ঘেঁটে দেখতে চাইবেন। আপনি হয়তো ধর্মীয় প্রতিষ্ঠান, তীর্থস্থান বা আধ্যাত্মিক সংগঠনের সঙ্গে জড়িত হতে পারেন। একই সাথে আপনার জ্ঞান বৃদ্ধি এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখা যায়। এই রাহু উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে অধ্যয়ন এইসবের প্রবল সম্ভাবনা তৈরি করে। আপনি যে বিষয়েই পড়েন না কেন তার গভীরে যাওয়ার আগ্রহ তৈরি হবে। দর্শন, ইতিহাস, ধর্মতত্ত্ব এই সমস্ত বিষয়ে বিশেষ ঝোঁক তৈরি হবে। একই সাথে সম্ভাবনা তৈরি হচ্ছে বিদেশ ভ্রমণের এবং আন্তঃসাংস্কৃতিক সংযোগের। নবম ঘর ভ্রমণেরও ঘর, আর রাহু এখানে থাকলে তা সাধারণ ভ্রমণ নয়, বরং এমন ভ্রমণ যা আপনার মন প্রাণ পাল্টে দিতে পারে। আপনি বিদেশে পা রাখতে পারেন। বিদেশ অর্থে এখানে শুধুমাত্র অন্য দেশের বাইরে না, বিদেশ মানে অন্য কোনো রাজ্যেও হতে পারে বা অন্য কোনো শহরেও হতে পারে। নতুন সংস্কৃতি, ভাষা, বিশ্বাসের সঙ্গে মিলিয়ে নেবেন নিজেকে, এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়। একই সাথে আপনার অর্থ এবং সম্পত্তি বাড়তে দেখা যায়। রাহুর প্রভাবে গোপন উৎস থেকে অর্থ লাভ, বিদেশি সংযোগে আয়, সম্পত্তি কেনাবেচার সুযোগ এই সমস্ত কিছুই বাড়তে পারে। বস্তুবাদী আকর্ষণ বাড়তে পারে, আর আপনি হয়তো আরও আরামদায়ক জীবনযাত্রার স্বপ্নে তাড়িত হতে পারেন। যেহেতু নবম ঘরকে পিতার ঘর বলা হয়, রাহু এখানে থাকলে বাবার সাথে সম্পর্ক রূপান্তরের মধ্য দিয়ে যায়। কখনো কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো গভীর সহানুভূতি। যদি আপনি খোলা মন নিয়ে শুনতে পারেন, তাহলে তার পরামর্শই হতে পারে আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার জন্মছকে রাহুর অবস্থান যদি অত্যন্ত শুভ হয়, তাহলে আপনি হবেন এক দর্শনপ্রিয়, বহুদর্শী অভিযাত্রী, যিনি ধর্মকে কেবল বিশ্বাস নয়, জীবনের পথ হিসাবে গ্রহণ করেন। ভ্রমণ, জ্ঞান, সম্পর্ক সব কিছুর মধ্য দিয়েই আপনাকে ভাগ্য দেবে তার রহস্যের চাবিকাঠি। রাহু নবম ঘরে মানে ভাগ্যের দরজা আপনার জন্য খুলতে চলেছে, কিন্তু চাবিটা আপনাকেই খুঁজে বের করতে হবে, বিশ্বাস আর যুক্তির সাথে সেতু বন্ধন গড়ে। একসঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার প্রথম ঘরে। আপনার নিজস্ব সত্তা, ব্যক্তিত্ব ও আত্মপরিচয়ের ওপর এক গভীর প্রভাব ফেলতে পারে। আপনি নিজেকে নতুনভাবে গঠনের আকাঙ্ক্ষায় থাকবেন। চরিত্রে আসবে রহস্যময়তা, তবে এই আত্ম আবিষ্কারের পথ যেন অহংকারে আচ্ছন্ন না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। একসাথে রাহুর দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ঘরে। আপনার সাহস, যোগাযোগ দক্ষতা ও আত্মপ্রকাশের শক্তিতে এক অলৌকিক উদ্যম জাগবে। নতুন কিছু শেখার বা নিজের কথাকে সাহসের সঙ্গে প্রকাশ করার সুযোগ আসবে, যা আপনাকে জনসমক্ষে জনপ্রিয় করে তুলবে। এই দৃষ্টির প্রভাবে আপনার মধ্যে এক নতুন ধরনের সাহসিকতা ও আত্মবিশ্বাসের জন্ম হবে। আপনি নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে আর দ্বিধাগ্রস্ত থাকবেন না, বরং আপনার শব্দ, কণ্ঠ ও চিন্তা শক্তি হয়ে উঠবে আগুনের মতো তীব্র ও প্রভাবশালী। লেখালেখি, বক্তৃতা, মিডিয়া এই সমস্ত জায়গায় আপনি নিজের ভাবনা তুলে ধরতে শুরু করবেন। যে কথাগুলো এতদিন মনে ছিল, সেগুলো এখন আপনি জোর গলায় বলতে পারবেন। আপনার যোগাযোগ দক্ষতা হবে জাদুকরী, যা মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারবে। আপনি হয়তো এমন কিছু শেখার সুযোগ পাবেন যা আপনার ভেতরে চাপা প্রতিভাকে জাগিয়ে তুলবে। ছোট ভাই বোনদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে, তাদের সাথে নতুন বন্ধন গড়ে উঠতে পারে। কিছু ক্ষেত্রে তাদের জীবনেও আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সময় সাহসিক সিদ্ধান্ত নেওয়ার, ঝুঁকি নেওয়ার এবং নিজের কণ্ঠে সমাজে প্রভাব ফেলবার এক দুর্লভ সুযোগ এনে দেয় রাহু। তবে মনে রাখবেন, এই সাহস যেন অহংভাব তৈরি না করে, আর এই প্রকাশ যেন গোঁড়ামিতে পরিণত না হয়। আপনার কণ্ঠই হতে পারে আপনার ভবিষ্যতের চাবিকাঠি। আপনার লেখা, বলার ধরন, মঞ্চে দাঁড়িয়ে মানুষের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা এই সমস্ত খুলে দিতে পারে নতুন দিগন্তের দরজা। একই সাথে রাহুর দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। প্রেম, সৃজনশীল চিন্তা এবং সন্তান সুখের ক্ষেত্রে হঠাৎ করে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে।
সৃজনশীল কাজে যেমন নাম করতে পারেন, তেমন প্রেমজ জীবনেও অদ্ভুত আকর্ষণ বা বিভ্রান্তির ছায়াও আসতে পারে, যে একদিক থেকে মোহিত করবে, অন্যদিক থেকে ভাবনার খোরাক দেবে। একই সাথেই রাহুর দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে। গবেষণা, গূঢ় জ্ঞান, তন্ত্র মন্ত্র বা আধ্যাত্মিক অনুসন্ধানে প্রবল টান তৈরি হতে পারে। আপনি গোপন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন এবং জীবনের অতল গহনে প্রবেশ করার প্রবণতা তৈরি হতে পারে। এটি কখনো ভয়, আবার কখনো মুক্তির পথও খুলে দিতে পারে। গত 18 মে রাহুর সাথেই কেতুরও গোচর হয়ে যায় আপনার তৃতীয় ঘরে। জীবনের এক নিঃশব্দ প্রহর থেকে যেন উঠে আসে কেতু। সে কখনো তাণ্ডব করে না, কিন্তু আস্তে আস্তে এমন সব জিনিস কেটে ফেলে যার সঙ্গে একসময় আপনি গভীরভাবে যুক্ত ছিলেন। আর যখন কেতু বসে থাকে তৃতীয় ঘরে, যেখানে থাকে আমাদের যোগাযোগ, সাহস, ভাই বোন ও বন্ধুত্বের ক্ষেত্র, তখন সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায় এক অদ্ভুত প্রক্রিয়া। বন্ধন দিয়ে শুরু, বিচ্ছেদ দিয়ে পরিণতি। শৈশব বা কৈশোরে আপনি হয়তো অনেক বন্ধু পেয়েছেন, একেবারে আত্মিক বন্ধনযুক্ত, কিন্তু সময়ের পরিক্রমায় হঠাৎ করেই যেন সেই বন্ধুরা একে একে হারিয়ে যায়। কেউ হয়তো কোনো কারণ ছাড়াই দূরে সরে যায়, আবার কেউ কেউ পরিস্থিতির কারণে নিজের থেকেই হারিয়ে যায় জীবনের ক্যানভাস থেকে। আপনার মতো অনেক তৃতীয় ঘরের কেতুযুক্ত মানুষই সত্যিকারের বন্ধু হয়ে ওঠেন, নিঃস্বার্থ, অকপট এবং নিঃশব্দ দানকারী। আপনি বন্ধুত্বে নিজেকে উজাড় করে দেন, বিনিময়ে কিছু প্রত্যাশা না করে। কিন্তু যোগাযোগ রক্ষা করা আপনার সহজাত গুণ নয়। মনে মনে যতটা গভীর, মুখে ততটাই চুপচাপ। ফোন করা বা কাউকে খোঁজ নেওয়া আপনার কাছে এক অদ্ভুত কাজ মনে হয়। আপনি ভালো বন্ধু, কিন্তু আপনি প্রেজেন্ট ফ্রেন্ড যতটা হন, তার চেয়ে বেশি হন অ্যাবসেন্ট ফ্রেন্ড। আপনি থাকেন না, অনুপস্থিত, অথচ মনে মনে ভালোবাসা রয়ে যায়। যখন আপনার বন্ধুত্বের চাহিদা সাধারণের থেকে ভিন্ন, আপনি সংখ্যায় নয় গভীরতায় বিশ্বাস করেন। 1-2টি সম্পর্কই আপনাকে যথেষ্ট মনে হয়, তবু আপনার অতীত জন্মের কোনো কর্মফল আপনাকে এমন বন্ধুত্বের দিকে টেনে নেয় যারা হয়তো আপনার বিশ্বাসের যোগ্য নয়। মিথ্যাবাদী, সুবিধাবাদী বা আত্মকেন্দ্রিক। কেতু যে ঘরে বসে, সেখানে আপনি মাথাবিহীন, অর্থাৎ যুক্তিহীন, কেবল অন্তর্দৃষ্টি ও পূর্বজন্মের স্মৃতি দিয়ে পরিচালিত। আপনি যেভাবে বন্ধু হন তা সম্পূর্ণ নিজের অনুভূতির ওপর নির্ভরশীল। আপনি অনেক কিছু অনুভব করেন, কিন্তু বলার আগে হাজারবার ভাবেন। তবে আশ্চর্য এক উপহার দেয় এই কেতু, সৃজনশীলতা, শিল্পবোধ অথবা কিছু গূঢ় প্রতিভা, যেটা আপনি নিজেও জানতেন না। যখন নবম ঘরে রাহুর অবস্থান রয়েছে এবং তৃতীয় ঘরে কেতুর অবস্থান রয়েছে, তখন এই প্রতিভাগুলো হয়তো বিদেশ, উচ্চশিক্ষা, শিক্ষকতা বা আধ্যাত্মিক জীবনের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এই সময় কেতু আপনাকে বিচ্ছিন্ন করতে পারে পুরনো বন্ধুদের থেকে, কিন্তু এগিয়ে দেয় নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান, নতুন গন্তব্যের দিকে। অনেক সময় দেখা যায় আপনি বাড়ি থেকে বহু দূরে রয়েছেন, যেখানে একসময় যারা আপনার প্রিয় বন্ধু ছিলেন, কোনো না কোনো কারণে আজ তারা আপনার পাশে নেই। এমন এক সন্ধ্যায় আপনি হয়তো বিপদে পড়েছেন, এমন কারোর পাল্লায় পড়েছেন যিনি আপনার ক্ষতি করতে পারেন। ঠিক সেই মুহূর্তে আপনার মনে পড়বে, যদি আমার সেই পুরনো বন্ধুরা থাকতো, তাহলে আজ হয়তো আমি একা হতাম না। কিন্তু বাস্তবতা হলো, সে হয়তো আজ দূরে, তার নিজের জীবনে ব্যস্ত। তবু তার মানে এই নয় যে সে আপনাকে ফেলে দিয়েছে, বরং এই সময়টাই আসলে আপনাকে শেখাতে এসেছে আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনি নিজেই। আবার এমনও হয়, এমন কিছু বন্ধু আপনার থাকতে পারে যারা আপনার কথাকে, আপনার উদ্দেশ্যকে, আপনার যুক্তিকে গোপনে সমর্থন করে, কিন্তু অন্তর থেকে নয়। যখনই আপনি জনসমক্ষে সেই কথা, যুক্তি দেন, তখন কিন্তু তারা আস্তে আস্তে পিছিয়ে যায় এবং অন্য মানুষের সামনে তারা দেখাতে চায় যে আপনাকে তিনি গুরুত্ব দেন না। এই রকম বন্ধুদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার সময় কিন্তু এসে গেছে। এটাই কিন্তু কেতু এবার আপনার জীবনে করতে চলেছে। কিছু অপ্রাসঙ্গিক বন্ধু আপনার জীবন থেকে সরে যাবে। আপনি হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু সেই দুঃখ না পেয়ে যদি আপনি অন্তরের গভীর থেকে চিন্তা করেন, তাহলে হয়তো এই জিনিসটা আপনার জন্য অত্যন্ত শুভই হবে। এবং ওই রকম 10টা বন্ধু থাকার চেয়ে জীবনে এমন এক বন্ধু থাকা ভালো, যারা একে অপরকে সমর্থন করে, এবং সেটা হয় জনসমক্ষে, যার কোনো ভয় নেই, দ্বিধা নেই। অন্তত সেই বন্ধু যেন ভীতু না হয়। অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই তৃতীয় ঘরে কেতু, আপনি হয়ে উঠবেন তীক্ষ্ণ বাক্যের ধারক, কিন্তু সেই কথার তীব্রতায় থাকবে না অহংভাব, থাকবে গভীর অন্তর্জ্ঞান, যেন শব্দহীন কথায় কেউ বুঝে ফেলে আপনি ঠিক কী বলতে চাইছেন। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। সম্পর্কে আসবে নিঃশব্দ বোঝাপড়া। চোখে মুখে থাকবে না চমক, তবে অন্তরে চলবে
গুরু ভাষায় আত্মিক সংলাপ। আপনি হয়তো খুব বেশি কথা বলবেন না, কিন্তু যেটুকু বলবেন সেটাই হয়ে উঠবে সম্পর্কের স্তম্ভ। একই সঙ্গে কেতু দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে। আধ্যাত্মিকতার অদ্ভুত এক টান অনুভব করবেন। ধর্ম আর দর্শনের খোলস ছেড়ে আপনি পৌঁছে যাবেন নির্লিপ্ত এক বোধে, যেখানে জ্ঞান আসে অভিজ্ঞতার ছায়ায় আর বিশ্বাস জন্ম নেয় নিঃশব্দ অনুধ্যানে। একই সঙ্গে কেতু দৃষ্টি থাকছে আপনার একাদশ ঘরে। অর্থ এবং লাভ আসার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত উৎস থেকে। আপনার লক্ষ্য যেন আপনাকে খুঁজে নেয়, আর আপনি শুধু প্রবাহিত হন বাহ্যিক প্রচারের প্রয়োজন ছাড়াই। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে। পারিবারিক দায়িত্ববোধ, ভাষার প্রজ্ঞা আর নিজেকে সংযত রাখার ক্ষমতা, এই তিনে আপনাকে নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন। আপনার মুখের ভাষা হবে শান্ত, কিন্তু তা ভেতরে ছুঁয়ে যাবে। সার সংক্ষেপ হচ্ছে নীরব বুদ্ধি, আত্মসংশয়হীন অহংহীনতা আর অন্তর্দৃষ্টির আলোয় আপনার সফলতা গড়ে উঠবে। এই জীবন যেন এক নীরব তপস্যার ফল, যেখানে চিৎকার নয় বরং চুপচাপ কাজ করায় আপনার সবচাইতে বড় শক্তি। এই মুহূর্তে মিথুন রাশির অধিপতি বুদ্ধির কারক গ্রহ বুধ গত 23শে মে বৃষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করেছেন, এবং তিনি জুন মাসের 6 তারিখ পর্যন্ত আপনার দ্বাদশ ঘরেই অবস্থান করবেন। দ্বাদশ ঘরে বুধ থাকা মানে মনের মধ্যে একটি অন্তর্মুখী সংবেদনশীলতা। বুদ্ধির ব্যবহার অনেকটাই চুপচাপ, গভীর এবং কখনো কখনো অলৌকিক স্তরে কাজ করে। আপনি চিন্তা করেন নিরিবিলি পরিবেশে, সম্ভবত গভীর রাতেই আপনার সেরা আইডিয়াগুলো আসে আপনার মাথায়। স্বপ্ন, কল্পনা, অবচেতন মন, এই সকলের সঙ্গে বুধের সম্পর্ক এখানে গভীর। বিদেশে যাওয়ার আগ্রহ, নির্জনে লেখালেখি বা গবেষণায় বসে থাকা, এই সব বিষয়ের প্রতি একটা প্রাকৃতিক আকর্ষণ তৈরি হয়। যেহেতু বুধ বৃষ রাশিতে অবস্থান করছেন, তাই এই চিন্তাগুলো হয় বাস্তববাদী, ধৈর্যশীল ও স্থিতধী। কিন্তু দ্বাদশতম ঘর হওয়ায় তা প্রকাশ পায় অনেক সময় বিলম্বে বা নিভৃতে। দ্বাদশ ঘর মানে নির্জনতা, বিদেশে নিঃসঙ্গতা, স্বপ্ন, অবচেতন মন, লুকোনো শত্রু, আধ্যাত্মিক ও আত্মপরিক্রম। এখানে সূর্য ও বুধের অবস্থান আপনাকে সাধারণভাবে এক বুদ্ধিমান, কৌশলী এবং সম্মানিত ব্যক্তিত্ব তৈরি করে। এখানে সূর্য বুধ থাকলে আপনার মনের চিন্তা অত্যন্ত তীক্ষ্ণ ও সচল থাকে, কিন্তু তা আপনি গোপনে রাখতে ভালোবাসেন। প্রচার বিমুখ হলেও আপনি মেধার দিক দিয়ে অনেকের চেয়ে এগিয়ে। স্বপ্ন ও অবচেতন মনেও আপনি ভাবতে থাকেন নতুন নতুন চিন্তাধারা, লেখার খসড়া, আত্মবিশ্লেষণ, গবেষণা, নীরব পর্যবেক্ষণ, নিভৃতে পড়াশোনা বা বিদেশে শিক্ষা, জ্ঞান অন্বেষণের দিকে টান বেড়ে যায়। তাছাড়াও দেখা যায় নিঃশব্দ নেতৃত্ব। আপনি প্রকাশ্যে নেতৃত্ব না করলেও ভিতরে ভিতরে বিশ্লেষণ করেন সকলকে, এবং সময় এলে সিদ্ধান্তে সবাইকে চমকে দেন। আপনি একা থাকলে মস্তিষ্ক এমনভাবে কাজ করতে থাকে যেন আপনি নিজের মনের সাথেই আলোচনা করেন। ভাষায় প্রজ্ঞা, কিন্তু নিজেকে প্রকাশ করতে একটু দ্বিধা বোধ হয়। বুধ এখানে শক্তিশালী হলেও তা গোপনে কাজ করে। আপনি দারুণ লেখক বা কবি হতে পারেন, কিন্তু হয়তো নিজের থেকে কাউকে তা বলেন না। অনেক সময় নিজেকে প্রকাশ করা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে, বলবো কি বলবো না। বৃষের শান্ত মাটিতে যখন সূর্য ডুবে যায় দ্বাদশ ঘরের নীরবতায়, তখন আলো আর উচ্চাকাঙ্ক্ষা সরে গিয়ে জন্ম নেয় এক নিঃশব্দ দৃঢ়তা, যেখানে নিজের ভেতরের মানুষ নিজেকে তৈরি করে, দৃশ্য নয়, অনুভবে। একই সঙ্গে আপনার রাশি অধিপতি বুধের দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ঘরে, যা নির্দেশ করে তীক্ষ্ণ যুক্তিবোধ দিয়ে শত্রু জয়। আপনি শত্রু জয় করেন মস্তিষ্ক ও কৌশল দিয়ে। বাকচাতুর্য, চিন্তাভাবনা বা অন্য কোনো দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। এমনকি শত্রু যদি গুপ্ত হয় বা ছলনাময় হয়, তবুও এই দৃষ্টির প্রভাবে আপনি আপনার শরীর নিয়ে খুব সচেতন। একই সঙ্গে ষষ্ঠ ঘরকেও কর্মক্ষেত্র ও সেবার ঘর বলা হয়। বুধের দৃষ্টি এটিকে সুশৃঙ্খল, বিশ্লেষণাত্মক ও যোগাযোগ নির্ভর করে তোলে। এমন পেশায় ভালো করবেন যেখানে হিসাব নিকাশ, রিপোর্ট, বিশ্লেষণ দরকার, ডেটা নিয়ে কাজ করতে হয়। স্বাস্থ্য, পরিচর্যা, ম্যানেজমেন্ট থাকে। শ্রম ও চাপের ভার কম থাকে মস্তিষ্কের দক্ষতায়। এই অবস্থান কর্মজীবনে কঠোর পরিশ্রমের চেয়ে চতুরতা, প্ল্যানিং ও মেধা দিয়ে এগোনোর ইঙ্গিত দেয়। এবারে বলি সেই উপায়, যে উপায় কিনা আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে। মিথুন রাশির জন্য 2025 সালের সবচেয়ে ভালো উপায় হলো বাগদেবীর আরাধনা করা। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিরিবিলি কোনো স্থানে বসে 11 বার ওম আইম ভ্রিম সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি 11 বার যদি জপ করা যায় মনে মনে, তাহলে জীবনটা আরও একটু সুন্দর হতে দেখা যায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আপনি আনন্দে থাকুন, এই কামনা করি।
আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।